আজ আমি সম্ভাবনা তত্ত্ব প্রবাবিলিটি নিয়ে আলোচনা করব। আমরা বাস্তব জীবনে অনেক কিছু বলি যে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আজ ঝড় হওয়ার সম্ভাবনা, বা ধরলাম তোমার আগে তোমার বন্ধু স্কুল চলে গিয়েছে, অন্য দুজন বন্ধু স্কুলে চলে গিয়েছে, দুই বন্ধুর মধ্যে আলোচনা হচ্ছে, আচ্ছা আজকে সায়নের আসার সম্ভাবনা কেমন? একজন বলছে শিওর আসবে, মনে হয় না, ওর প্রবলেম আছে, আসবে না। এই যে একটা অনুমান করছো তোমরা, এই অনুমানটা আমরা বাস্তবে রূপ দেব, অঙ্কের সাহায্যে সমাধান করব। যে আজকে তোমরা আমার কাছে পড়তে এসছো, পড়তে আসার মধ্যে বালকের সংখ্যার সম্ভাবনা কত, বালিকার সংখ্যার সম্ভাবনা কত, এরকম ধরনের অনেক কিছু জিনিস আমরা আসবে। যে তুমি ধরলাম প্রাত্যহিক যে কাজগুলো করছো, সেই প্রাত্যহিক কাজগুলো একটা নির্দিষ্ট টাইমে করো, কিন্তু কোনোদিন ব্রেক হয়েছে। এখন তোমাকে যে রেগুলার দেখে, যে বলবে যে রামবাবু 10টায় এখানে আসার কথা চা দোকানে, এই যে 10টায় আসার কথা পারফেক্ট বলার কথা সম্ভব নয়। 10টায় আসতে পারে, সম্ভাবনা 10টায়। যাক, এই সকল নিয়ে আমরা সম্ভাবনা তত্ত্বে আলোচনা করব। তো এটাতে যাওয়ার আগে আমাকে সমসম্ভব পরীক্ষা জিনিসটা জানতে হবে। যে সমসম্ভব পরীক্ষা, র্যান্ডম এক্সপেরিমেন্ট, এই ইংলিশ টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্টস, সমসম্ভব পরীক্ষা, র্যান্ডম এক্সপেরিমেন্ট, সমসম্ভব পরীক্ষা। একটা পরীক্ষাকে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বা সমসম্ভব পরীক্ষা বলতে পারব যদি পরীক্ষার ফলাফলগুলো আমরা আগে থেকে জানি। যে কোনো পরীক্ষা যদি ফলাফল আমরা আগে থেকে জানি, দুটো কন্ডিশন। নম্বর 1 কি, পরীক্ষার ফলাফল আমরা আগে থেকে জানি, পরীক্ষার ফলাফল জানা আছে। পরীক্ষা করার আগে পরীক্ষার ফলাফল আমরা জানি। নম্বর 2, যখন পরীক্ষাটা করা হবে, ওই ফলাফলগুলোর মধ্যে কোন ফলাফলটা ঘটবে সেটা বলা সম্ভব নয়। পরীক্ষা ঘটার পর, পরীক্ষা করার সময় কোন ফলাফল ঘটবে আগে থেকে বলা যাবে না। দুটো কন্ডিশন, পরীক্ষার ফলাফলগুলো জানি, কিন্তু পরীক্ষার ফলাফল মধ্যে কোন ফলাফলটা ঘটবে সেটা বলতে পারবো না। যে রেজাল্টগুলো ঘটবে, all the results is known to us, but it is impossible to predict which result will occur in a particular experiment. কোনো একটা ঘটনাতে, কোনো একটা পরীক্ষাতে যে কোন ঘটনাটা ঘটবে সেটা বলতে পারবো না। ফর এক্সাম্পল, যে একটা কয়েন টস করছো, ইন কেস অফ টসিং এ কয়েন, একটা কয়েন টস করছো। বিভিন্ন খেলাতে দেখো যে খেলার আগে টস হচ্ছে, ফুটবল খেলাতে একটা টস হচ্ছে, কে আগে বল স্ট্রাইক করবে। ক্রিকেট খেলাতে টস হচ্ছে, দুই ক্যাপ্টেনে মিলে টস হচ্ছে যে কে আগে বল করবে না ব্যাট করবে, সেটা যে টিমের ক্যাপ্টেন জিতবে তার ডিসিশনের উপর নির্ভর করছে। তাহলে তাকে টস জিততে হবে। এখন টস করার আগে টসের রেজাল্টটা আমরা জানি, কিন্তু
What are the results? Head and tails. Result is known to us. বাট টস করার আগে, ঠিক যখন বিরাট কোহলি টসটা করছে, ঠিক টস করার সময় তার আগে কি তুমি বলতে পারবে যে হেড পড়বে? একদম শিওর? ইট ইজ ইম্পসিবল টু প্রেডিক্ট whether tail will occur or not. So একটা কয়েন দিয়ে টস করা একটা সমসম্ভব পরীক্ষা, র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই যে টার্মটা ভেরি ইম্পর্টেন্ট, সমসম্ভব। এরপরে আমি আরো আসবো, সমান সম্ভাবনা, যে ফলাফলগুলো ঘটবে তার ফলাফলগুলো সমসম্ভব পরীক্ষা। এটার নাম বাংলাতে বলা হয়, ইংরেজিতে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। কিন্তু যদি পরীক্ষার ফলাফলটা যে টসটা করা হবে, এমন সময় দেখা যাবে যে তোমাদের মধ্যে অনেক দুষ্টু ছেলে আছে, যে কয়েন করবে, টস করবে, যে দিকটায় টেল আছে সেদিকটা একটু বাঁকিয়ে দিবে কয়েনটাকে, তাহলে টেল আর পড়বে না, হেড পড়বে সবসময়। এরকম কয়েন নেওয়া চলবে না, আনবায়াস কয়েন নিতে হবে। কয়েনটাকে আনবায়াস হতে হবে, বোথ সাইডে নিটোল থাকতে হবে। যেরকম আমাদের কাছে আমরা 1 টাকার কয়েন দেখি, তাহলে সেই কয়েনটা যদি টস করে হেড না টেল কি পড়বে সেটা কিন্তু বলতে পারবো না, কিন্তু আগে থেকে বিকৃত করা থাকলে সেটা আলাদা কেস। তাই জন্য পরীক্ষা করার আগে পরীক্ষার যে কন্ডিশনগুলো মেনটেন করতে হবে, সেই কন্ডিশন মেনটেন করে যদি পরীক্ষা করা হয় তাহলে পরীক্ষার ফলাফলগুলো জানি, কিন্তু পরীক্ষার ফলাফলের কোনটা ঘটবে সেটা করা সম্ভব নয়। সেই রকম ধরনের পরীক্ষাকে বলা হয় সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এখন পরের যেটাতে আসবো, ঘটনা, ইভেন্ট। ইভেন্ট কি, ঘটনা জিনিসগুলো কি? এখন পরীক্ষায় যে একটু আগে বললাম যে ফলাফলগুলো জানি, যেমন আমি একটা উদাহরণ দিই, যে তোমরা সবাই লুডো খেলতে পছন্দ করো, অনেকে ছোট থেকে বড় পর্যন্ত, দাদু ঠাকুমা ভাই বোন সবাই কিন্তু লুডো খেলে, একটা চিরাচরিত খেলা। তো লুডো যখন খেলা হয়, লুডোর একটা গুটি আছে, লুডোর গুটিটা দেখবে একটা ঘনকের মতো, তার কতগুলো তল আছে? 6টা তল আছে। প্রত্যেকটা তলের কিন্তু ক্ষেত্রফল সমান। এটা পরীক্ষা করার আগে কন্ডিশন, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল সমান এবং প্রত্যেকটা তলে এরকম লেখা আছে 1 2 3 4 5 6। এখন লুডোর গুটিটাকে তুমি থ্রো করার আগে কি ফলাফল পড়বে সেটা তো জানো, 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো একটা কিছু পড়বে। কিন্তু ঠিক লুডোর গুটিটা যখন থ্রো করছো, কি ফলাফল ঘটছে, কি ফলাফল পড়বে সেটা তোমার পক্ষে বলা সম্ভব নয়। তাই জন্য থ্রোয়িং এ ডাই বা লুডো পাশা ছোড়া একটা সমসম্ভব পরীক্ষা। তো এই যে র্যান্ডম এক্সপেরিমেন্ট, সমসম্ভব পরীক্ষার যে ফলাফলগুলো, সেগুলোকে এক একটা ঘটনা বলবো, সেগুলোকে এক একটা ঘটনা বলবো। যে ফলাফলগুলো পাবো সেগুলো এক একটা ঘটনা হতে পারে। যেমন হেড অ্যান্ড টেল, হেড পড়া এটা একটা ঘটনা, টেল পড়া এটাও কিন্তু একটা ঘটনা। যে কোনো ঘটনাকে আমরা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি। ক্যাপিটাল লেটার মানে এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার দিয়ে আমরা কোনো ঘটনাকে আমরা ডিনোট করতে পারি। যদি মনে করি এ, হেড পড়ার হেড পড়ার ঘটনা, হেড পড়ার ঘটনা, তাহলে আমি এ দিয়ে হেড পড়ার ঘটনাকে ডিনোট করছি, বি দিয়ে টেল পড়ার ঘটনা, বি দিয়ে টেল পড়ার ঘটনা, তাহলে এ দিয়ে হেড পড়ার ঘটনা, বি দিয়ে টেল পড়ার ঘটনা। তাহলে ইন কেস অফ টসিং এর কয়েন এগুলো সব এক একটা করে ঘটনা। তার মানে সমসম্ভব পরীক্ষার যে সকল ফলাফলগুলো পাবো প্রত্যেকটা ফলাফলকে এক একটা ঘটনা বলা হয়। যদি বলা হয় পাশা ছোড়া, যেটা লুডো গুটি বলছি, তো পাশা ছোড়াতে কতগুলো ঘটনা হতে পারে? 1 পড়ার ঘটনা,
2 পড়ার ঘটনা, 3 পড়ার ঘটনা, 4 পড়ার ঘটনা, 5 পড়া, 6 পড়ার ঘটনা। এগুলো এক একটা ঘটনা। এখন ঘটনা দু রকম ভাবে হতে পারে, যে সরল ঘটনা আর যৌগিক ঘটনা, সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট। সরল ঘটনা, যৌগিক ঘটনা। আমরা এতক্ষণ ঘটনা বলে যেটা বললাম, যে সমসম্ভব পরীক্ষার যে ফলাফলগুলো জানি, প্রত্যেকটা ফলাফলকে একটা ঘটনা, অ্যাকচুয়ালি সেই প্রত্যেকটা ফলাফলকে সরল ঘটনা বলবো, সিম্পল ইভেন্ট। এই যে এ মানে হেড পড়ার ঘটনা, বি মানে টেল পড়ার ঘটনা, এবং এ হচ্ছে একটা সরল ঘটনা, বি হচ্ছে একটা সরল ঘটনা। পাশা ছোড়ার ক্ষেত্রে 1 পড়ার ঘটনা একটা সরল ঘটনা, 2 পড়ার ঘটনা একটা সরল ঘটনা, 5 পড়ার ঘটনা একটা সরল ঘটনা। প্রত্যেকটা এক একটা ফলাফলকে সরল ঘটনা বলা হয়, সিম্পল ইভেন্ট। তাহলে যৌগিক ইভেন্টটা কি, কম্পাউন্ড ইভেন্টটা কি? যদি আমরা কতগুলো সরল ঘটনাকে কম্বাইন করে দিই, 2, 3, 4টে সরল ঘটনাকে যদি একসঙ্গে যোগ করে যদি সেটাকে অন্য ঘটনাটার নামকরণ করা হয়, তখন সেই ঘটনাকে বলা হয় যৌগিক ঘটনা। তার মানে যৌগিক ঘটনা কতগুলো সরল ঘটনা সমন্বয়, কতগুলো সরল ঘটনা সমন্বয়। যদি মনে করো আমি যে ধরে নাও একটা নাম করছি পি, একটা ঘটনা, কি যে ঘটনার মধ্যে কি কি পড়তে পারে, 1, 2, 3 পাশা ছোড়ার যে সমসম্ভব পরীক্ষা, সে পাশা ছোড়ার সমসম্ভব পরীক্ষার 1, 2, 3কে নিয়ে নামকরণ করলাম পি একটা ঘটনা। কিউ নামকরণ করলাম, তার মধ্যে কি আছে 4, 5, 6, এটা কিউ নামকরণ করলাম। তাহলে পি এর মধ্যে কতগুলো সরল ঘটনা আছে, 1, 2, 3, কিউর মধ্যে 4, 5, 6। তাহলে কতগুলো সরল ঘটনার সমন্বয়ে যে ঘটনা তৈরি হয় তাকে যৌগিক ঘটনা বলা হয়। এখন আমি তুমি পাশা ছুঁড়ছি, যদি বলি পি পড়বে না কিউ পড়বে, পি ঘটবে না কিউ ঘটবে? এখন কিউ ঘটবে যদি পাশার রেজাল্টটা 4, 5, 6 এর মধ্যে কোনো একটা হয়। পি ঘটবে যদি পাশার রেজাল্টটা 1, 2, 3 এর মধ্যে কোনো একটা যদি ঘটে। আবার নামকরণটা অন্যরকম ভাবে যদি করি, যে আর একটা ঘটনা, যে পাশা ছোঁড়ার জোর পড়ার ঘটনা, জোর পড়ার ঘটনা, জোর পড়ার ঘটনা। জোর পড়ার ঘটনা মানে কি, জোর সংখ্যা ঘটবে 2, 4, 6 এর মধ্যে কোনো একটা যদি ঘটে, তখন সেটাকে আর ঘটনা বলবো। 2, 4, 6 এর মধ্যে যদি কোনো একটা ঘটে তখন জোর। যদি এস যদি নাম করি যে বিজোড় পড়ার ঘটনা, বিজোড় পড়ার ঘটনা, বিজোড় পড়ার ঘটনা। তার মানে কি এস এর মধ্যে কি ঘটবে, 1, 3, 5 যদি পড়ে পাশা ছোড়াতে, তাহলে সেটাকে এস বলবো। এই যে পি ঘটনা, কিউ ঘটনা, আর ঘটনা, এস ঘটনা, সবগুলো কিন্তু এক একটা যৌগিক ঘটনা, সবগুলো এক একটা যৌগিক ঘটনা। এবারে তো যাই হোক, আমরা সরল ঘটনা আর যৌগিক ঘটনা বুঝতে পারলাম। এখন দেখো, বোঝার চেষ্টা করো, পি আর কিউ দুটো তো যৌগিক ঘটনা। এখন যৌগিক ঘটনা, সরল ঘটনা, ঘটনা তো ঘটে। পি ঘটনা, কিউ ঘটনা, ক্লাস 11-এ তোমরা সেট তত্ত্ব পড়েছি। এখন পি কিউ, পি ইন্টারসেকশন কিউ, পি আর কিউর মধ্যে কি কোনো কমন পদ আছে? তাহলে পি কিউ হচ্ছে 5। যদি দুটো ঘটনার মধ্যে কোনো সাধারণ পদ না থাকে,
তখন সেই দুটো ঘটনাকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলা হয়, ডিসজয়েন্ট ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। তাহলে পি কিউকে কি বলবো? পি ও কিউকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, পি ও কিউকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। আবার উল্টো দিকে আর বলে যেটা ছিল তার মধ্যে কি ছিল? 2, 4, 6। তাহলে আর এস পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, আর এস এর মধ্যে কোনো মিল নেই। তাহলে আর এস, কারণ কি? আর এস এর ইন্টারসেকশন 5 হচ্ছে। তা দুটো ঘটনা তাদের ইন্টারসেকশন যদি 5 হয়, তাদের মধ্যে কোনো সাধারণ পদ যদি না থাকে, তখন তাদের পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলে। কিন্তু তুমি বোঝার চেষ্টা করো তো, পি আর এস, পি আর এস, পি ঘটনা আর এস ঘটনা, আর ঘটনা, পি আর ঘটনা, পি আর। পি এর মধ্যে কি আছে? 1, 2, 3, আর এর মধ্যে কি আছে? 2, 4, 6। তাহলে কি আমরা এটা পাচ্ছি যে পি ইন্টারসেকশন আর ইকুয়াল টু 5? হচ্ছে না, কারণ 2 সাধারণ পদ আছে, তাই জন্য পি ইন্টারসেকশন আর নট ইকুয়াল টু 5। সুতরাং পি কিউ, পি আর পরস্পর বিচ্ছিন্ন ঘটনা নয়। বুঝতে পারলে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা ব্যাপারটা কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এখন একটা লুডুর গুটিতে যদি লুডুর যে ঘটনাগুলো ঘটছে, পাশা ছোড়ার ঘটনাতে কি কি ফলাফল ঘটবে? 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে। এখন যদি তোমাদের মধ্যে উদ্ভট কেউ যদি একটা ভাবে, দেখা যাক পাশা আমি ছুড়বো, 7 পড়ে কিনা। সে সারাদিন ধরে যতবার পাশাটাকে ছুড়বে, কোনোদিনও 7 পড়বে না। তাহলে পাশা ছোড়া ঘটনায় 7 পড়ার ঘটনা আমাদের কাছে অসম্ভব, ইম্পসিবল ইভেন্ট। তাহলে ওটাকে অসম্ভব ঘটনা বলা হয়। অসম্ভব ঘটনার ব্যাপারটা বুঝতে পারলে? ইম্পসিবল ইভেন্ট, অসম্ভব ঘটনা, ইম্পসিবল ইভেন্ট। যে ফলাফলটা কখনো আসবে না, ঘটবে না, কোনো সমসম্ভব পরীক্ষায় সেই ফলাফলটা কখনো আসবে না। তুমি হেড অ্যান্ড টেল করছো, টস করছো, দেখা যাক 1 পড়ে কিনা, 2 পড়ে কিনা, 5 পড়ে কিনা, কোনোদিনও পড়বে না। ওখানে কি বলবে? আইদার হেড অর টেল। তাহলে অসম্ভব ঘটনার কথা বুঝতে পারছি, ইম্পসিবল ইভেন্ট। কোনো কিছু ইম্পসিবল ইভেন্টের যখন আমরা সম্ভাবনা ক্যালকুলেট করবো, সেই সম্ভাবনা মান 0 হবে। অসম্ভব ঘটনার সম্ভাবনা 0। এখন আমি কোনো একটা পাশা ছোড়ার ঘটনাতে যতগুলো সরল ঘটনা আছে তার নামকরণ দিলাম এস। এসের মধ্যে কি আছে? 1, 2, 3, 4, 5, 6। আমি নামকরণ দিলাম একটা সেট ঘটনা এস, যার মধ্যে 1 থেকে 6 পর্যন্ত সব আছে। এখন পাশাটা ছুঁড়েছি, দেখছি এস ঘটবে না ঘটবে না, এস ঘটবে না ঘটবে না। যতবার ছুঁড়তেছি ততবারই এস ঘটতেছে। একদম নিশ্চিত আমরা যে এস পড়বেই, কারণ সমস্ত সরল ঘটনা এর মধ্যে একটু লুকিয়ে আছে। তাহলে এটা নিশ্চিত ঘটনা, সার্টেন ইভেন্ট, নিশ্চিত ঘটনা, একদম শিওর ঘটবে। যদিও এস কে একটা নামকরণ করা হবে, কোনো সমসম্ভব ঘটনা যতগুলো সরল ঘটনা আছে এক একটাকে বলা হয় নমুনা বিন্দু, এক একটাকে বলা হয় নমুনা বিন্দু। তাহলে পাশা ছোড়া নমুনা বিন্দু কি কি আছে? 1 পড়ার ঘটনা, 2 পড়ার ঘটনা, 3 পড়ার ঘটনা, 4 পড়ার ঘটনা, 5 পড়ার ঘটনা, 6 পড়ার ঘটনা। তাহলে 1 একটা নমুনা বিন্দু, 2 একটা নমুনা বিন্দু, 3 একটা নমুনা বিন্দু, 4 একটা নমুনা বিন্দু। এটাকে নমুনা বিন্দু বলা হয়। নমুনা বিন্দু জিনিসটা কি? যে কোনো সমসম্ভব পরীক্ষার যত সরল ঘটনা আছে, যত ফলাফল আছে,
সমস্ত ফলাফলকে এক একটা নমুনা বিন্দু বলা হয়। এখন নমুনা বিন্দুগুলোকে যদি আমি এক জায়গায় নেই, যত নমুনা বিন্দু আছে, যত সরল ঘটনা আছে, যত ফলাফল আছে, সেগুলোকে যদি এক জায়গায় গঠন করি সেটাকে বলা হয় নমুনা দেশ। তাই এসটাকে কি বলবো? নমুনা দেশ। এসটাকে বলবো নমুনা দেশ, স্যাম্পল স্পেস, নমুনা দেশ। যত নমুনা বিন্দু আছে সমস্ত নমুনা বিন্দুগুলোকে নিয়ে যে ঘটনা পাই, যে সেট তৈরি হয়, সেটাকে বলা হয় নমুনা দেশ, স্যাম্পল স্পেস। তাই জন্য নামকরণ এস দিয়ে দিচ্ছি আমি। তাহলে পাশা ছোড়া এই পরীক্ষাতে নমুনা দেশ কি? 1 2 3 4 5। আমি দুটো এখনো পর্যন্ত ঘটনা নিয়ে আলোচনা করছি, কারণ কিছু কিছু ঘটনা যদি জানা থাকে তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। এর বাইরেও কিন্তু অনেক সমসম্ভব পরীক্ষা আছে, আমরা একটু পরে আসবো। যদি বলা হয় স্যাম্পল স্পেস ইন কেস অফ টসিং এ কয়েন, তাহলে এই চেনটি যখন কয়েন টস করা হবে তখন তার স্যাম্পল স্পেস মানে নমুনা দেশ কি হবে? হেড অ্যান্ড টেল। তাহলে কোনো ঘটনা যখন ঘটছে স্যাম্পল স্পেস মানে নমুনা দেশ ঘটার সম্ভাবনা একদম নিশ্চিত, কারণ নমুনা দেশের মধ্যে সমস্ত ঘটনা লুকিয়ে আছে। যখন যেমন পাশা ছোড়ার ঘটনাতে যদি বলি এস ঘটবে না ঘটবে, সবসময় এস আসবে, কারণ এসের মধ্যে 1 থেকে 6 পর্যন্ত সব আছে। তো যেটা সার্টেন ইভেন্ট এটাকে বলছে। নেক্সট একটা ঘটনা, স্যাম্পল স্পেসটা আমি করেই রেখে দিচ্ছি। এই স্যাম্পল স্পেসের মধ্যে পাশা ছোড়ার ঘটনার মধ্যে 1 2 3 4 5 6 আছে। পাশা ছোড়ার ঘটনা নমুনা দেশ এইটা। এখন একটা ঘটনা এই যার মধ্যে 1 4 5 আছে। এখন একটা পাশা ছুঁড়েছি, এ পড়ার ঘটনা আমি ক্যালকুলেট করব। তাহলে কখন এ ঘটবে? যদি 1 4 5 এর মধ্যে কোন একটা পড়ে তাহলে এ ঘটবে। কখন এ পড়বে না? যদি 2 3 এবং 6, 2 3 6 এর মধ্যে যদি কোনো একটা পড়ে তখন বলবো এ ঘটবে না। এ ঘটবে আর এ ঘটবে না। তাহলে এ ঘটনা আর এ না ঘটা ঘটনা, মানে এটাও ঘটনা যদি এ না ঘটে, এ না ঘটার ঘটনা, সেটাকে আমরা নামকরণ করব এ কমপ্লিমেন্ট। যদিও তোমরা সেটে পড়েছো এ কমপ্লিমেন্ট, এটাকে এভাবেও ডিনোট করা হয় এ কমপ্লিমেন্ট বা এর মাথায় বার, যেটা খুশি আমরা দিয়ে ডিনোট করতে পারি। এই ঘটনাকে বলা হয় পূরক ঘটনা। পূরক ঘটনা, কমপ্লিমেন্টারি ইভেন্ট, কমপ্লিমেন্টারি ইভেন্ট, পূরক ঘটনা। একটা ঘটনা আর সেই ঘটনা না ঘটার ঘটনা, এ অ্যান্ড এ কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্টের মধ্যে কি পাবো? এর মধ্যে যদি এটা থাকে তাহলে এই কমপ্লিমেন্ট যদি একটা থাকে তার সেটার মধ্যে কি পাবো? 2 3 6। যেমন একটু আগে বলছিলাম যে জোর পড়ার ঘটনা আর বিজোড় পড়ার ঘটনা। আচ্ছা, বিজোড় পড়ার ঘটনা মানে হচ্ছে জোর না পড়ার ঘটনা। বিজোড় ঘটবে যদি জোর না ঘটে, আর জোর ঘটবে যদি বিজোড় না ঘটে। তাহলে পুরো ঘটনা জিনিসটা বুঝতে পারবে। নেক্সট যেটাতে আসবো, সমভাবে সম্ভাব্য ঘটনা। সমভাবে সম্ভাব্য ঘটনা, সমভাবে সম্ভাব্য ঘটনা, ইকুয়ালি লাইকলি ইভেন্ট। সমভাবে সম্ভাব্য ঘটনা, দুটো ঘটনা ঘটার সম্ভাবনা যদি সমান হয় সেই দুটো ঘটনাকে সমভাবে সম্ভাব্য ঘটনা বলবো।
দুটো ঘটনা ধরে নাও, আমি একেবারে বেসিক জায়গাতে ফিরে যাই। প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম যে ইন কেস অফ টসিং এ কয়েন, হেড পড়ার সম্ভাবনা আর টেল পড়ার সম্ভাবনা সমান না। তাই জন্য তো আমরা প্রেডিক্ট করতে পারছিলাম না, তাই জন্য আমরা অনুমান করতে পারছিলাম না যে হেড পড়বে না টেল পড়বে। তাহলে হেড পড়ার ঘটনা আর টেল পড়ার ঘটনা সমভাবে সম্ভাব্য ঘটনা, বুঝতে পারলি? আবার পাশা ছোড়ার ক্ষেত্রে 1 পড়ার ঘটনা, 2 পড়ার ঘটনা, 3 পড়ার, 4 পড়ার, 5 পড়ার, 6 পড়ার ঘটনা সম্ভাবনা সমান সমান। তাই জন্য আমরা অনুমান করতে পারছিলাম না যে 1 পড়বে না, 2 পড়বে না, 3 পড়বে না, 6 পড়বে। তাহলে এইটুকু বলতে পারি একটা সমসম্ভব পরীক্ষা যত সরল ঘটনা আছে সমস্ত সরল ঘটনা সমভাবে সম্ভাব্য ঘটনা, তাই না? তাই জন্য আমরা অনুমান করতে পারি না, তাই জন্য প্রেডিক্ট করতে পারি না যে কোন ঘটনাটা ঘটবে। এখন যদি মনে করি যে পি এর মধ্যে কি ছিল 1 3 5 ছিল, আর কিউর মধ্যে কি ছিল 2 4 6, মানে জোর পড়ার ঘটনা বিজোড় পড়ার ঘটনা, বিজোড় পড়ার ঘটনা নিচেটা জোর পড়ার ঘটনা পাশা ছোড়ার ক্ষেত্রে। দেখো তো এখানে 3টে সরল ঘটনার সমন্বয়ে পি গঠন করা হয়েছে, এখানেও 3টে ঘটনার সমন্বয়ে কিউ গঠন করা হয়েছে। তাহলে এখানেও পি ঘটার সম্ভাবনা আর কিউ ঘটার সম্ভাবনা সমান সমান। সেক্ষেত্রে পি কিউকে সমভাবে সম্ভাব্য ঘটনা বলতে পারি। আবার যদি আর এস, আর এর মধ্যে দেখা যায় 1 3 5 6 আছে, 1 3 5 6, আর এস এর মধ্যে দেখা যাবে 2 4 আছে, তাহলে নিশ্চিত আর এর মধ্যে বেশি সংখ্যক সরল ইভেন্ট আছে, সরল ঘটনা আছে, এস এর মধ্যে কম সংখ্যক আছে। তাহলে আর ঘটার সম্ভাবনাটা সবসময় বেশি হবে আর এস ঘটার সম্ভাবনা কম হবে। তাহলে আর এস কে সমভাবে সম্ভাব্য ঘটনা বলতে পারবো না। এখন তোমরা যখন লুডো খেলো তখন কি হয়, 6 যদি পড়ে তবেই গুটি বের করতে পারবে, নাহলে পারবে না, তাই না? যদি তোমরা লুডো খেলে থাকো। এখন আমি 6 পড়ার ঘটনা আর 6 না পড়ার ঘটনা যদি ভাবি, 6 পড়ার ঘটনা আর 6 না পড়ার ঘটনা বোঝার চেষ্টা করো। ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল। 6 পড়ার ঘটনা, 6 পড়ার ঘটনা, সেটাকে আমি ধরলাম একটা নাম দেবো জেড। জেড হচ্ছে 6 পড়ার ঘটনা। তাহলে জেড কমপ্লিমেন্ট মানে কি? 6 না পড়ার ঘটনা, একটু আগে পুরো ঘটনা বললাম, 6 না পড়ার ঘটনা, 6 পড়ার ঘটনা আর 6 না পড়ার ঘটনা। তাহলে 6 পড়ার মধ্যে কি আছে? শুধু 6 আছে। আর না পড়ার মধ্যে কি কি আছে? 1 2 3 4 5 আছে। তার মানে 1 2 3 4 5 যদি পড়ে তাহলে 6 পড়বে না, আবার যদি শুধু 6 পড়ে তাহলে 6 পড়বে। তাহলে জেড আর জেড কমপ্লিমেন্ট কি সমভাবে সম্ভাব্য ঘটনা? তাই জন্য আমরা লুডো খেলার সময় আমাদের গুটি মেলাতে কষ্ট হয়, কারণ যতবার ছুড়বো 6 পড়বে না। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করা হয়, আচ্ছা 6 পড়বে না পড়বে না, যে দিকটা পাল্লা ভারী সেদিকটা বলবে 6 পড়বে না, কারণ 6 না পড়ার সম্ভাবনা তো বেশি, 6 পড়ার সম্ভাবনা তো কম। তাই জন্য জেড আর জেড কমপ্লিমেন্ট পরস্পর সমভাবে সম্ভাব্য ঘটনা নয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট নয়, সরি ইকুয়ালি লাইকলি ইভেন্ট নয়। শুধু তাই নয়, জেড আর জেড কমপ্লিমেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ অলসো, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা এবং সমভাবে সম্ভাব্য ঘটনা নয়। নেক্সট যেটা আসবো, সম্পূর্ণ ঘটনা। সম্পূর্ণ ঘটনা সমূহ টার্মটা দেখে বুঝতে পারো, বুঝতে পারবে। সম্পূর্ণ ঘটনা সমূহ মানে কতগুলো ঘটনা যাদের ইউনিয়ন করলে নমুনা দেশ পাবো, সেই সকল ঘটনাকে বলা হয় সম্পূর্ণ ঘটনা সমূহ। একেবারে সিম্পল ভাষাতে কতগুলো ঘটনাকে
সম্পূর্ণ ঘটনা বলবো, এক্সহস্টিভ সেট ইভেন্ট বলবো, এক্সহস্টিভ ইভেন্ট, এক্সহস্টিভ ইভেন্ট, সম্পূর্ণ ঘটনা সমূহ বলবো, এক্সক্লুসিভ ইভেন্টস। যদি কতগুলো ঘটনা ইউনিয়ন করছি, সেটা ইউনিয়নের ভাষাটা জানো তো, কতগুলো ঘটনাকে যদি যোগ করে দিই তাহলে যদি নমুনা দেশ পেয়ে যাই, তখন সেটাকে বলো সম্পূর্ণ ঘটনা সমূহ। আচ্ছা দেখো তো, যে কোনো সমসম্ভব পরীক্ষাতে সরল ঘটনাগুলো যদি ইউনিয়ন করা হয় তাহলে নমুনা দেশ পাবো না, তাই না? যদি 1 পড়ার ঘটনা, 2 পড়ার ঘটনা, 3 পড়ার ঘটনা, 4 পড়ার ঘটনা, 5 পড়ার ঘটনা, 6 পড়ার ঘটনা যদি সবগুলোকে এক জায়গায় যোগ করে দিই, তার মানে তো নমুনা দেশ পেয়ে যাচ্ছি। বা হেড টসিং এর কয়েনের ক্ষেত্রে হেড পড়ার ঘটনা আর টেল পড়ার ঘটনা দুটো যদি যোগ করে দেওয়া হয় তাহলে কি পাবো? নমুনা দেশ পেয়ে যাবো। তাহলে কতগুলো ঘটনা যদি ইউনিয়ন করি, সেগুলোকে যদি নমুনা দেশ পাই, যদি মনে করি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি ইকুয়াল টু এস, এস মানে ইউনিভার্সাল নোটেশন, স্যাম্পল স্পেস, নমুনা দেশ। তো যদি তাহলে বলবো এ বি সি ডি কে বলবো সম্পূর্ণ ঘটনা সমূহ। এদিকে জেড আর জেড কমপ্লিমেন্ট, এটাও কিন্তু সম্পূর্ণ ঘটনা সমূহ, কারণ জেড ইউনিয়ন জেড কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এস। So Z and Z complement are exhaustive set of events. সম্পূর্ণ ঘটনা সমূহ। আশা করি বুঝতে পেরেছো সম্পূর্ণ ঘটনা সমূহ। নেক্সট, বা জোর পড়ার ঘটনা আর বিজোড় পড়ার ঘটনা তাদের ইউনিয়ন যদি করি, সেক্ষেত্রেও সেই দুটো সেটকে বলবো সম্পূর্ণ ঘটনা সমূহ। এখন ধরে নাও কতগুলো আমি সমসম্ভব পরীক্ষার উদাহরণ দেবো, যার নমুনা বিন্দুগুলো তোমাকে বলতে হবে, যেগুলো তোমাদের পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। ধরে নাও আমরা তো শুধু কয়েন টস করা আর পাশা ছোড়ার ঘটনাকে সমসম্ভব বলেছিলাম। এখন মনে হলো যে আমি 2 হাতে 2টো কয়েন নেব, 2 হাতে 2টো কয়েন নেব, এই হাতে একটা কয়েন, এই হাতে একটা কয়েন, 2টো কয়েন একসঙ্গে টস করব। এই কয়েনে কি ফলাফল ঘটবে, এই কয়েনে কি ফলাফল ঘটবে, দুটো কয়েন ফলাফলকে একসঙ্গে কম্বাইন করব। তাহলে দুটো কয়েন যদি একসঙ্গে টস করা হয় কি কি ফলাফল ঘটতে পারে বলো তো? দুটো কয়েনকে যদি করা হয়, হেড, দুটোতেই হেড পড়তে পারে, হেড হেড পড়তে পারে, আবার একটাতে হেড একটা টেল পড়তে পারে, আবার একটাতে টেল আর একটাতে হেড পড়তে পারে, আবার দুটোতেই টেল পড়তে পারে। দেখো হেড হেড, হেড টেল, টেল হেড, হেড হেড। তাহলে দুটো কয়েন যদি একসঙ্গে ছোড়া হয়, সেক্ষেত্রে তার নমুনা দেশে এইটা পাচ্ছে, তার নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত? 4টে নমুনা বিন্দু। দুটো কয়েন যদি একসঙ্গে ছোড়া হয়, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, একটা কয়েন যদি ছোড়া হতো তার সেক্ষেত্রে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কি হতো? হেড কমা টেল হতো। এবার ভেরি ইন্টারেস্টিং, যদি 3টে কয়েন একসঙ্গে ছোড়া হয়, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কি হবে? এর একটা ফর্মুলা আছে, একটা কয়েন ছুঁড়েছিলাম তাহলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু, দুটো ফলাফল পেয়েছিলাম 8 and 10। দুটো কয়েন ছুঁড়েছি তাহলে 2 টু দি পাওয়ার 2, 4টে ফলাফল পেয়েছি। 3টে কয়েন ছুঁড়বো একসঙ্গে তাহলে 2 কিউব ইকুয়াল টু 8টা রেজাল্ট পাবো। নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 8টা হবে। 3টে কয়েন যদি একসঙ্গে ছোড়া হয়, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 2 কিউব মানে 8। তাহলে কি কি পাবো সেটা ক্যালকুলেট করতে গিয়ে একটা কতগুলো ফান্ডা মেনটেন করতে হবে। এই মেনটেনটা করতে পারলে সব থেকে ভালো হবে। দেখো কি লজিক বলছি, এইচ 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 এইচ, 4টে রেজাল্ট হবে, 4টে এইচ 4টে টেল করে দিলাম। বানানোর একটা প্রসেস আছে, 4টে হেড 4টে টেল,
এবারে দুটো হেড দুটো টেল, আবার দুটো হেড দুটো টেল, এবার একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল। দেখো চারটে ফলাফল, আটটা ফলাফল, 1 2 3 4 5 6 7 8, আটটা ফলাফল পেয়ে গেছি। তাহলে একটা কয়েন যদি 3বার ছোড়া হয় তাহলে সেই সমসম্মুখ পরীক্ষার নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? 8। এটা হলো কয়েন টসের ক্ষেত্রে। যদি পাশা ছোড়ার ক্ষেত্রে যদি বলি, একটা পাশা ছড়লে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত হয়েছে? 6। 1 2 3 4 5 6। তাহলে একই রকম ভাবে দুটো পাশা যদি ছোড়া হয় তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কি হবে? এখানে 2 টু দি পাওয়ার 1 ছিল, 6 টু দি পাওয়ার হবে। এখানে একটা যদি পাশা ছোড়া হয় তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 1 2 3 4 5 6, 6 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 6। যদি দুটো পাশা ছোড়া হয় নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 6 স্কয়ার মানে 36টা পাবো। তারও একটা প্রসেস আছে। আমি 1 নিয়ে যদি শুরু করি, 1 এর সঙ্গে 1 নেব, 1 এর সঙ্গে 2 নেব, 1 এর সঙ্গে 3 নেব, 1 এর সঙ্গে 4 নেব, বুঝতে পারলে? 1 এর সঙ্গে 4 নেব, 1 এর সঙ্গে 5 নেব, 1 এর সঙ্গে 6 নেব। তাহলে 1 দিয়ে কটা ফলাফল পেলাম? 6টা ফলাফল পেলাম। মানে কি প্রথম পাশা ছোড়াতে 1 পড়েছে, দ্বিতীয় পাশা ছোড়াতে 6টা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটতে পারে। এটা সম্ভাবনার ফান্ডা, সরি সমবায়ের ফান্ডা, বিন্যাস সমবায় চ্যাপ্টার করেছিলাম না, n টু দি পাওয়ার r, মনে আসছে ফর্মুলাটা? এটা তাই 2 1 2 2 2 3 2 4 2 5 2 6, এইভাবে আমরা 36টা ঘটনা বা নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা লিখতে পারবো। এখন যে জায়গাতে আমি যাব, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি, সম্ভাবনা প্রাচীন তত্ত্ব বা সম্ভাবনা সংজ্ঞা। সম্ভাবনা সংজ্ঞা করব। ধরে নাও একটা ঘটনা এ ঘটার সম্ভাবনা, একটা ঘটনা এ ঘটার সম্ভাবনা, এটাকে প্রবাবিলিটি অফ এ এইভাবে ডিনোট করা হয়, প্রবাবিলিটি অফ এ। কিভাবে ক্যালকুলেট করব? কিভাবে ক্যালকুলেট করব? যে এ ঘটনার অন্তর্গত, এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, এ ঘটনা অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, আর ডিভাইডেড বাই এস নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা। এটা হচ্ছে সম্ভাবনার সংজ্ঞা। এটা দিয়ে আমরা যে কোনো ঘটনার সম্ভাবনা ক্যালকুলেট করতে পারবো। কোনো ঘটনার সম্ভাবনা যদি ক্যালকুলেট করতে হয় তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করব, যে যার সম্ভাবনা ক্যালকুলেট করব তার আন্ডারে যতগুলো ইভেন্ট আছে
তার আন্ডারে যতগুলো নমুনা বিন্দু আছে ডিভাইডেড বাই ওই ঘটনার নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা। ওই যে সমসাময়িক পরীক্ষাটা করা হয়েছে, ওই সমসাময়িক পরীক্ষার নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। এখন অনেকগুলো তো উদাহরণ দিয়েছিলাম, যে লাস্ট যে উদাহরণটা দিলাম, ধরে নাও দুবার পয়েন্ট টস করা হয়েছে, সেক্ষেত্রে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কি পেয়েছি? হেড হেড, হেড টেল, টেল হেড, হেড হেড, এই টেল টেল। দুটো পয়েন্ট যদি টস করা হয় সেক্ষেত্রে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 4টে পেয়েছিলাম। এখন আমি একটা ঘটনা ডিফাইন করছি, যে একটা হেড পড়ার ঘটনা, কেবলমাত্র একটা হেড পড়ার ঘটনা, কেবলমাত্র একটা হেড পড়ার ঘটনা। তাহলে এই যে ঘটনাটা ডিফাইন করেছি, বলেছিলাম যে কোনো ঘটনাকে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয়, তাহলে এই এ কেবলমাত্র একটা হেড পড়ার ঘটনা। তাহলে এখানে বোঝার চেষ্টা করো তো, যার প্রবাবিলিটি ক্যালকুলেট করবো তার আন্ডারে কতগুলো নমুনা বিন্দু আছে। তাহলে কেবলমাত্র একটা হেড পড়েছে, এখানে কটা আছে? হেড টেল, টেল হেডে আছে, কারণ এখানে দুটো হেড আছে। তাহলে এখানে এই ঘটনা আন্ডারে নমুনা বিন্দু কি? হেড টেল, টেল হেড। এই ঘটনার আন্ডারে নমুনা বিন্দুর সংখ্যা হেড টেল, টেল হেড। তাহলে নাম্বার অফ এ কি পাচ্ছি? 2। নাম্বার অফ এ মানে এই ঘটনার আন্ডারে নমুনা বিন্দুর সংখ্যা ডিনোশন। আচ্ছা, এই ঘটনাটা যে ঘটছে সেটা কোন সমসাময়িক পরীক্ষা? যে দুটি কয়েন একসঙ্গে টস করার ঘটনা। তাহলে নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 4। তাহলে নাম্বার অফ এস ইকুয়াল টু কত? 4। অ্যাকচুয়ালি এখানে বাংলায় লিখেছি, শর্টকাটে যদি বলা হতো যে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। এটা ফর্মুলা, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে এখানে নাম্বার অফ প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কত? 2/4। নাম্বার অফ এ ইকুয়াল টু 2, নাম্বার অফ এস ইকুয়াল টু 4। তার মানে 2, 2 এ 4 মানে 1 এ 2। যদি এই ফান্ড অ্যাপ্লাই করা হয়, একটা কয়েন যখন টস করছি সেখানে হেড পড়ার সম্ভাবনা কত? কারণ কি ফলাফল কি? হেড অ্যান্ড টেল। সেখানে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কি? হেড অ্যান্ড টেল। তাহলে হেড পড়ার ঘটনা কত? 1, আর মোট নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 2। তাহলে হেড পড়ার সম্ভাবনা হাফ, টেল পড়ার সম্ভাবনা হাফ। যখন পাশা ছুঁড়ছি 1 পড়ার সম্ভাবনা কত? 1/6। 2 পড়ার সম্ভাবনা কত? 1/6। তাই জন্য ওইগুলোকে বলা হয় সমভাবে সম্ভাব্য ঘটনা, ইকুয়ালি লাইকলি ইফেক্ট। এখন যদি বলতো এটাকে যে হেড পড়ার ঘটনা, প্রথমে হেড পড়ার ঘটনা, দেখো ঘটনাটাকে আমি কিন্তু যেরকম ভাবে ডিফাইন করতে পারি, প্রশ্নে যেমন থাকবে প্রথমে হেড পড়ার ঘটনা, তাহলে কিন্তু হেড টেল নিতাম, টেল হেড নিতাম না। টেল হেডের মধ্যে প্রথমে টেল পড়েছে, পরে হেড পড়েছে। প্রথমে হেড পড়ার ঘটনা, শুধু এটা হবে? হেড হেডও হবে। এক্ষেত্রেও তো প্রথমে হেড পড়েছে, পরে কি পড়ছে আমি ভাববো কি করে? এই জায়গাটা ব্রেন খাটাতে হবে, যে যার প্রবাবিলিটি চেয়েছে সেটার আন্ডারে কতগুলো নমুনা বিন্দু আছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু একই রেজাল্ট আসবে, কিন্তু নমুনা দেশে নমুনা বিন্দুগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাই জন্য বলেছিলাম, যদি এমন একটা ঘটনা হয় যে ধরলাম সি একটা ঘটনা, যে
1,1 পড়ার ঘটনা। তো দুটো পয়েন্ট যখন ছুঁড়বো তাতে 1 আর 1 হবে না, সেটা কখন পাশা ছোড়ার ক্ষেত্রে, তাহলে এটা অসম্ভব ঘটনা। তাহলে এই নমুনা দেশে এটা ফাইনাল ঘটনা বলে এটা সেট। তাহলে নাম্বার অফ সি কি পাচ্ছি 0, আর নাম্বার অফ এস কত পাচ্ছি, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 4, তাহলে প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু 0/4, তাহলে 0। তাহলে অসম্ভব ঘটনার প্রবাবিলিটি সবসময় 0। যে ঘটনাটা কখনো আর ঘটবে না এমন যদি ডিফাইন করা হয় তার প্রবাবিলিটি কত 0। আবার এমন হয় যে তোমাকে যদি বলা হয় প্রবাবিলিটি অফ এস কত, মানে নমুনা দেশের ঘটনা ঘটার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এস। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা আমি কি বলেছিলাম, যার প্রবাবিলিটি ক্যালকুলেট করবো সেই সম্ভাবনা, সেই ঘটনার আন্ডারে কতগুলো নমুনা বিন্দু, নাম্বার অফ এস ডিভাইড বাই নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা, তার মানে আলটিমেটলি 4/4 মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চিত ঘটনা যেটা আমরা বলছিলাম, নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা কত, নমুনা দেশকে যদি একটা ঘটনা বলে ভাবি, নমুনা দেশ ঘটার সম্ভাবনা অলওয়েজ 1। আর বাকি যেগুলো আছে, যে রামসাম যদু মধু যার যতগুলো আছে, প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ সি, সবগুলোই কিন্তু দেখো এই যে ঘটনাটা নমুনা দেশ বাদ দিয়ে যত ঘটনা আছে, এ এই যে সাবসেট অফ এস না, বি এই যে সাবসেট অফ এস, সি এই যে সাবসেট অফ এস, তাহলে এ বি সি সব তো এস এর ভেতরে আছে, হয় এস এর সমান হতে পারে, নচেত এস এর থেকে কম সংখ্যক নমুনা বিন্দু আছে। এস এর থেকে কম সংখ্যক নমুনা বিন্দু থাকা মানে তার প্রবাবিলিটি অলওয়েজ লেস দ্যান 1 হবে, কারণ নাম্বার অফ প্রবাবিলিটি অফ এ মানে কি, নিচে অলওয়েজ 4 হবে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, ওপরে কি নিশ্চিত যেই ঘটনা বলি না কেন তার আন্ডারে যে নমুনা বিন্দু পাবে 4-এর থেকে কখনো বেশি হবে না। তাই জন্য কোনো কিছু ঘটার সম্ভাবনা অলওয়েজ প্রকৃত ভগ্নাংশ, ওপরে ছোট নিচে বড়, এক্সেপ্ট নিশ্চিত ঘটনা নমুনা দেশ যদি হয়ে যায় সেক্ষেত্রে 1 হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ মান লেস ইকুয়াল টু 1 বলতে পারি, হয় 1 বা 1 এর থেকে ছোট হবে। 1 কখন হবে, যদি নমুনা দেশ নিজে হয়ে যায়, না হলে 1 এর থেকে ছোট হবে। কোনো কিছু প্রবাবিলিটি সবসময় 1 এর থেকে ছোট হবে। আচ্ছা, ঋণাত্মক কি হতে পারে, অসম্ভব ঘটনার সম্ভাবনা 0, তাই জন্য কোনো কিছু প্রবাবিলিটি 0, লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়াল টু 1। এটা হচ্ছে কোনো কিছু প্রবাবিলিটি 1 আর 0 এর মাঝে হবে। তাহলে 1 বা 1 এর থেকে কম হচ্ছে। এখন কতগুলো বিচ্ছিন্ন ঘটনা মানে এ বি সি ডি এরকম চলতে আছে, সব বিচ্ছিন্ন ঘটনা। মানে কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই, সবগুলো ইন্টারসেকশন 5। যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্য মানে থিওরি অফ টোটাল প্রবাবিলিটি কি হবে, থিওরি অফ টোটাল প্রবাবিলিটি সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্য, এটা নামটা মনে রাখবে, সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্য, সমষ্টি বিষয়ক উপপাদ্য। যদি কতগুলো ঘটনা পরস্পর বিচ্ছিন্ন হয়, তাদের মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা সমান,
প্রত্যেকটি ঘটার সম্ভাবনার সমষ্টির সমান। এটা হচ্ছে সম্ভাবনার সমষ্টির বিষয়ক উপপাদ্য। মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন যদি চলতে থাকে, যা থাকবে সেটা সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি, এভাবে চলতে থাকবে। যদি আমি সিম্পল এক্সাম্পলে যাই, যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, যদি এ বি পরস্পর বিচ্ছিন্ন হয় তাহলে বলবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। দুটো উদাহরণের ক্ষেত্রে, এখানে আগেরটাকে জেনারেলাইজ বলেছি। এই তিনটি ঘটনা পরস্পর বিচ্ছিন্ন হয়, সেক্ষেত্রে কি হবে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি হবে, যদি পরস্পর বিচ্ছিন্ন হয়। নামটা মনে রাখবে, শুধু যদি বিচ্ছিন্ন ঘটনা হয় পরস্পর, বিচ্ছিন্ন না হলে কিন্তু অন্য ফর্মুলাতে আমি আসবো একটু পরে। এটাই হচ্ছে সম্ভাবনার সমষ্টি বিষয়ের উপপাদ্য। যদি কতগুলো ঘটনা পরস্পর বিচ্ছিন্ন হয়, তাদের মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা সমান প্রত্যেকটি ঘটার সম্ভাবনার সমষ্টির সমান। এটা সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্য। এটাতে যাওয়ার আগে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এ ও বি, ভেরি ইম্পর্টেন্ট, এ ও বি এর যে কোনো একটি ঘটার সম্ভাবনা, অ্যাকচুয়ালি সেট তত্ত্বে যেমন আলোচনা করতেছিলাম, এ ও বি এর যে কোনো একটি ঘটার সম্ভাবনা মানে এ ইউনিয়ন বি, বা যদিও কখনো কখনো এ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বা প্রবাবিলিটি অফ এ প্লাস বি বলতে পারি। এ বি এর মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা। ইউনিয়ন মানে কি? অর এ অর বি, আর ইন্টারসেকশন মানে কি? অ্যান্ড। উভয় যখন একসঙ্গে ঘটবে। নেক্সট ফান্ডা কি? যে এ ও বি দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা, একসঙ্গে ঘটার সম্ভাবনা, দুটোই একসঙ্গে ঘটবে সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি অথবা প্রবাবিলিটি অফ এ বি, প্রবাবিলিটি অফ এ বি। আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে এই ঘটনা না ঘটার সম্ভাবনা, এই ঘটনা না ঘটার সম্ভাবনা মানে এই ঘটনা না ঘটার সম্ভাবনা, এই ঘটনা না ঘটার সম্ভাবনা। মেনলি এটা যে দুটো ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা, তার মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বা প্রবাবিলিটি অফ এ প্লাস বি। দুটি ঘটনার মধ্যে দুটি একসঙ্গে যদি ঘটে তাহলে ইন্টারসেকশন বা এবি দিয়ে নামকরণ করা হয়। সেটার ক্ষেত্রে এই দুটো আমার খুব বহুল পরিচিত, ইউনিয়ন ইন্টারসেকশন। ইউনিয়নকে প্লাস দিয়ে আর ইন্টারসেকশনকে ডট দিয়েও ডিনোট করা হয়, এ ডট বি বা এ বি। যদি সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্যটা মাথায় থাকে, বোঝার চেষ্টা করো তো, এ আর বি, এ ও এ কমপ্লিমেন্ট মানে এই ঘটনা আর এ না ঘটা ঘটনা, দুটো ঘটনা পরস্পর বিচ্ছিন্ন কিনা বলো তো? আর পরস্পর বিচ্ছিন্ন যদি হয় তবেই তো সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। বলতে পারি সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্য পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, বিচ্ছিন্ন ঘটনা পরস্পর। আবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন, ভুল বললাম, সমষ্টি বিষয় ইউনিয়ন হবে, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট। আচ্ছা এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে এস না?
এই ইউনিয়ন এ কমপ্লিমেন্ট মানে এস না, মানে নমুনা দেশ। আর নমুনা দেশের সম্ভাবনা কি হবে? 1। তাহলে এটা আগে লিখে নিই যে probability of A plus probability of A complement equal to 1. Very important formula. Probability of A plus probability of A complement equal to 1 হবে। তার মানে probability of A complement মানে A ঘটনা না ঘটার সম্ভাবনা সমান 1 minus probability of A, 1 minus probability of A। যদি মনে করি কোনো পাশা ছোড়ার ঘটনাতে 6 পড়ার ঘটনার সম্ভাবনা কত? 1/6 না? তা 6 না পড়ার ঘটার সম্ভাবনা কি? 1 minus 1/6 মানে 5/6। আমরা অন্য দিক দিয়ে ক্যালকুলেট করছি না, আমরা এই প্রবলেমটা এতেই কাজ করে দিচ্ছি। যদিও আমরা জানি 1 থেকে 5 পর্যন্ত না পড়ার ঘটনা তাহলে 5/6 হবে, কিন্তু সেটা আমরা জানছি না। শুধু প্রবলিটি অফ এ যদি জেনে যাই তাহলে প্রবলিটি অফ এ কমপ্লিমেন্ট আমরা পেয়ে যাব। যদি তাসের ঘটনাতে যাওয়া যায়, আমি আরেকটা ঘটনা বলবো। তাসের ঘটনা, তাসের মধ্যে কি আছে? 4টে কালার আছে, তাই তো? যে হরতন, রুহিতন, চিরুতন, ইস্কাবন। 4টে কালার তোমরা চেনো, না চিনলেও বাড়িতে গিয়ে চিনে নেবে। যে যারা কাকু যেহেতু যারা তাস খেলে তার দিকে জেনে গেছে, বাবা এটা কাকু এটা কি হবে, এটা হরতন, তাহলে কটা কালার আছে? প্রত্যেকটা কালার 13টা করে তাস আছে, প্রত্যেকটা কালারে 13টা করে তাস আছে। তাসের অঙ্ক পরীক্ষাতে একটা মাস্ট আসবে তোমাদের, খুব ইম্পর্টেন্ট তাসের অঙ্ক। আবার তাস নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে তাসের নেশা লেগে যেন না যায়, তাসের নেশা সর্বনাশা। যাই হরতন, রোহিতন, চিরুতন, ইস্কাবন। তা হরতনের কালার, হরতনের সংখ্যা 13টা, রোহিতন 13টা, চিরুতন 13টা, ইস্কাবন 13টা। এর মধ্যে হরতন রেড কালার, লাল, তাই না? আর কোনটা রেড কালার আছে? রোহিতনও রেড কালার, এটা লাল। কিন্তু চিরুতন এটা কালো, ইস্কাবন এটাও কালো। আবার প্রত্যেকটা তাসের মধ্যে যদি হরতনের 13টা কালার বলা হয়, 13টা কালারের মধ্যে কি কি আছে? 2 আছে, তাই তো? 3, 4, 5, 6, 7, 8, 9, 10ও আছে। 11 বলবো না, 11 বলবো না। 11 যেটা নামকরণ করবো সেটা হচ্ছে এরকম জে দিয়ে ডোনেশন আছে, জে দিয়ে দেওয়া আছে। অনেক সময় আমরা এটাকে গোলাম বলে থাকি। 12 কিউ, 13 কিউ মানে কুইন, এটা বিবি, এটা কে কিং সাইড। দেখবি কালারগুলো জে আছে, একটা কিউ আছে, একটা কে আছে। এখন এ বলে একটা জিনিস আছে যেটা টেক্কা বলা হয়, সেটা কিন্তু 1 নম্বর কার্ড, টেক্কা এ দিয়ে ডিনোট করা আছে। তাহলে 4টে কালারের তাস আছে, ছবি ছাপ্পা আছে, টেক্কাতে আছে, এ আছে টেক্কা, আর গোলাম বিবি সাহেব
এগুলো সব কালার, মানে ছবি ছবি। বাকি শুধু শুধু 2 থেকে 10 পর্যন্ত সংখ্যা লেখা আছে, 2 3 4 5 6 7 8 9 10। দেখো 13টা কার মিলে গেছে। তাহলে হরতনের মধ্যে একটা টেকা আছে, রুইতনের মধ্যেও একটা টেক্কা আছে, চিরুতনের মধ্যে একটা টেক্কা আছে, ইস্কাবানের মধ্যেও কিন্তু একটা টেক্কা আছে। এখন একটা তাসের বান্ডিল, তার মধ্যে কতগুলো তাস আছে? 13কে 4 দিয়ে গুণ করে 4 13 52। যদিও 2-4টা এক্সট্রা কার্ড থাকে, যেটাকে আমরা জোকার টোকার বলে থাকি, সেগুলো তো বাইরে বের করে দিই। অ্যাকর্ডিং টু ম্যাথস, অঙ্কের ভাষাতে একটা তাসের বান্ডিলে 52টা তাস আছে। এখন 52টা তাসের মধ্যে কটা টেকা আছে? আমি যদি নামকরণ দিই যে আর মানে হচ্ছে টেক্কা পড়ার ঘটনা, টেক্কা টানার ঘটনা, মানে একটা তাসের বান্ডিল থেকে তোমাকে একটা তাস টানতে দিলাম, এখন সেই তাসটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত ক্যালকুলেট করতে হবে। সেই তাসটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তার মানে কি, টেক্কা যে টানবো তার মোট টেক্কার সংখ্যা কত? নাম্বার অফ আর ইকুয়াল টু কত পাচ্ছি? 4। কারণ হরতনের একটা টেক্কা, রুইতনের একটা টেক্কা, চিরুতনের একটা টেক্কা, ইস্কাবনের একটা টেক্কা। আবার নাম্বার অফ এস, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, মানে টোটাল 52টা তাস। নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা টোটাল 52। তার মানে প্রবাবিলিটি অফ আর, মানে টেক্কা টানার সম্ভাবনা, নাম্বার অফ আর ডিভাইডেড বাই নাম্বার অফ এস সমান 4/52, 4 13, মানে 1 13। এখন ভেতরটা বোঝার চেষ্টা করো, টেক্কা টানার সম্ভাবনা এটা, টেক্কা না টানার সম্ভাবনা কত হবে? তাহলে টেক্কা টানার সম্ভাবনা যদি এটা হয়, তাহলে টেক্কা না টানার সম্ভাবনা আমাদের কি হবে? টেক্কা না টানা প্রবাবিলিটি অফ আর কমপ্লিমেন্ট, মানে কি প্রবাবিলিটি অফ 1 মাইনাস প্রবাবিলিটি অফ আর। তাহলে 1 মাইনাস 1 13, তার মানে 13 মাইনাস 1/12, তার মানে ভুল বললাম, নিচে 13 আছে, তার মানে 12 13। তাহলে টেক্কা না টানার সম্ভাবনা, না টানার মধ্যে কতগুলো নমুনা বিন্দু আছে? আমি যদি অন্য দিক দিয়ে ভাবি, যদি এইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করে যদি না বলি, তাহলে টেক্কা তো 4টে আছে, 52টা তাসের মধ্যে টেক্কা নেই এমন কতগুলো তাসে আছে? তাহলে 52 মাইনাস 4 মানে 48টা। সেক্ষেত্রে আর নাম্বার অফ দি প্রবাবিলিটি অফ আর কমপ্লিমেন্ট, মানে কি নাম্বার অফ আর কমপ্লিমেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে আর কমপ্লিমেন্ট মানে টেক্কা 9 এরকম তাসের সংখ্যা কত? 48টা ডিভাইডেড বাই 52। তাহলে 4 12 48, 4 13 52, তাহলে 12 13। দেখো এই ক্ষেত্রে আমরা 12 13 পেয়ে গেছি নরমাল ফর্মুলাতে, আর এই ফর্মুলা অ্যাপ্লাই করব আমি 12 13 পেয়ে গেছি। এখন তোমাকে যদি বলা হয় যে একটা তাসের বান্ডেল থেকে একটা তাস টেনেছো, সেই তাসটা লাল রঙের হওয়ার সম্ভাবনা কত? লাল রঙের হওয়ার সম্ভাবনা কত? সেই তাসটা লাল রঙের হওয়ার সম্ভাবনা কত? তার লাল রঙের কত কি কি কালার আছে? লাল রঙের হরতন 13টা আছে, আর রুইতন 13টা আছে, টোটাল কত? 26টা। তাহলে লাল রঙের সম্ভাবনা ঘটলে তার আপনার নমুনা বিন্দুর সংখ্যা 26 ডিভাইড বাই মোট 52, মানে 1 2, মানে অ্যাকচুয়ালি হরতন রুইতন একসঙ্গে ঘটার সম্ভাবনা। এখন সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্য তোমাদের বলেছি, যদি পরস্পর বিচ্ছিন্ন হয় তাদের মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা, মানে যে কোনো একটি মানে কথাটাই হচ্ছে।
তাদের মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা সমান প্রত্যেকটি ঘটার সম্ভাবনা সমষ্টির সঙ্গে সমান। এটা হচ্ছে সম্ভাবনা সমষ্টি বিষয়ক উপপাদ্য ছিল। এখন জেনারেলাইজ কি হবে, যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ যদি বিচ্ছিন্ন না হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে। এই একটা এক্সট্রা টার্ম অ্যাড হয়ে যাবে। কেন হচ্ছে আমি একটু বাইরের দিক দিয়ে বলি, পরে ভিতর দিক দিয়ে বলবো। দেখো তো, যদি পরস্পর বিচ্ছিন্ন হতো তাহলে এ ইন্টারসেকশন বি জিরো হতো না, তার মানে এই কোশ্চেনটা জিরো হয়ে যেত। তাহলে আলটিমেটলি এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। সমষ্টি বিষয়ক উপপাদ্য ব্যাপারটা বুঝতে পারলে? যদি পরস্পর বিচ্ছিন্ন হয় তাহলে এ ইন্টারসেকশন বি কি 5, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে প্রবাবিলিটি অফ 5 মানে অসম্ভব ঘটনার সম্ভাবনা কত? 0। তো এখানে 0 বসে যাবে। সেই জন্য সম্ভাবনা সমষ্টি বিষয়ক উপপাদ্যতে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ছিল। যখন দুটো ঘটনা পরস্পর যদি বিচ্ছিন্ন না হয় তাহলে এই টার্মটা থাকবে। যদি তিনটি ঘটনা মধ্যে যে কোনো মানে এ ইউনিয়ন বি মানে কি এ বি এর মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা, তাহলে তিনটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান কত? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই দুটো ফর্মুলা কিন্তু তোমাদের মনে রাখবে, নম্বর 1 নম্বর 2। তার মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস যেগুলো আছে যদি এ বি সি পরস্পর বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি 5 হবে, বি ইন্টারসেকশন সি 5 হবে, এ ইন্টারসেকশন সি 5 হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 5 হবে। আলটিমেটলি সবগুলো জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি হবে। সমষ্টি বিষয়ক উপপাদ্যতে চলে যেতাম। কিন্তু যদি পরস্পর বিচ্ছিন্ন না হয়, এইটার ক্ষেত্রে এই ফর্মুলা, এটার ক্ষেত্রে এই ফর্মুলা আমাকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস দিয়ে আমি কিন্তু আজকের ক্লাস শেষ করব। কি? একবারে সেট তত্ত্বতে ফিরে যাব। দুটো ঘটনা এ বি, দুটো ঘটনা এ বি সেট তত্ত্বতে। অ্যাকচুয়ালি সম্ভাবনা অঙ্ক করতে গেলে সেট তত্ত্বটা মাথায় ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। দুটো ঘটনা এ এন্ড বি। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই পাশটা মানে কি? বি মাইনাস এ না, বি থেকে এ বাদ দিছে না, আর বি মাইনাস এ কে আরেকটা নামকরণ করা যায় বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। যদি সেট তত্ত্বের ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে বি মাইনাস এ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে বুঝতে পারবেন। আর এই পাশটার দিকে লক্ষ্য করুন, তাহলে এই পাশটা নিশ্চিত তাহলে এ মাইনাস মানে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই যে তিনটে নোটেশন করেছি, এখান থেকে অনেক অঙ্কে অনেক প্রুফ তোমার বেড়ে যাবে। দেখো তো, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর এ ইন্টারসেকশন বি দুটো যোগ করে দিলে এ পেয়ে যাবো না? তাহলে এ সমান
এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি না? বলো বুঝতে পারলে কিনা? এই দুটো যোগ করে দিলে তো এই দুটোর ইউনিয়ন মানে তো এ নিজে এ সেটকে দুটো ভাগে ভাগ করছি মনে মনে ভাবি যদি, একটা এই পার্টটা আর একটা এই পার্ট, তাহলে এই দুটো যদি যোগ করে দিই মানে ইউনিয়ন যদি করি তাহলে এ সেট পাবো। আবার বি সেট মানে কি? বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, মানে এইটার সঙ্গে এইটা যদি যোগ করি তাহলে বি সেট পাবো। দেখো এই সেট আর এই সেট মানে এইটা আর এটা পরস্পর বিচ্ছিন্ন কিনা বলো তো? মিউচুয়ালি এক্সক্লুসিভ, পরস্পর বিচ্ছিন্ন। পরস্পর বিচ্ছিন্ন যদি হয় তাহলে সমষ্টি বিষয়ের উপপাদ্য অ্যাপ্লাই হয়ে যাবে। প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ দিস প্লাস প্রবাবিলিটি অফ দিস। বলো বুঝতে পারলে কিনা? পরস্পর বিচ্ছিন্ন যেহেতু হয় সমষ্টি বিষয়ক উপপাদ্যতে কি হবে? যদি এটাকে মনে করি মনে এদিকে দেখো, যদি এটাকে এ এটাকে যদি বি ভাবি তাহলে এ ইউনিয়ন বি ক্ষেত্রে কি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। কেন বলা? কারণ এই দুটো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। ছবি দিকে দাও বুঝতে পেরে যাবে। তাহলে একই রকম প্রবাবিলিটি অফ বি কি পাবো? প্রবাবিলিটি অফ বি সঙ্গে প্রবাবিলিটি অফ এ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট প্লাস probability of A intersection B. বুঝতে পারলে? এই দুটো কিন্তু ফর্মুলা, অঙ্কটা কাজে লাগবে। এবার দেখো আবার এই তিনটে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, এইটা 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 মানে এইটা এটা এটা, দেখো এইটার সঙ্গে এটা কোনো লিঙ্ক নেই, এর সঙ্গে কোনো লিঙ্ক নেই, বিচ্ছিন্ন ঘটনা। আবার এই তিনটে যদি ইউনিয়ন করে দিই তার মানে এই ইন্টারসেকশন বি পাবো না? তার মানে এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। বলো বুঝতে পারলে কিনা? এ বি এর ইউনিয়ন মানে কি? তিনটে নিয়েই তো একসঙ্গে কম্বাইন এ ইউনিয়ন বি। সেই এই তিনটে বিচ্ছিন্ন ঘটনাকে যোগ করে দিলে তো এ ইউনিয়ন বি পাচ্ছি। এবারে তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কি হবে? এই তিনটে যদি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা হয় সম্ভাবনা সমষ্টি বিষয়ক উপপাদ্য থেকে কি পাবো? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। বুঝতে পারলে? এবারে দেখো এই যে রিলেশনটা, এই রিলেশন থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান এখানে বসাবো। এই রিলেশন থেকে প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান বসাবো। তোমরা নিজের হাতে ক্যালকুলেশন করো একটু কি মান আসে, নিজের হাতে ক্যালকুলেশন করো। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি? ডান দিকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা বাঁ দিকে এসেছে, তাহলে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, হ্যাঁ কিনা বলো, প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর তারপরে একটা কি পাবো? একই রকম ডান দিকেটা বাঁ দিকে আসবে, তাহলে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। দেখো এখানে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আর প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কেটে গেল। যে সবগুলো একসাথে ব্র্যাকেট তুলে দেখে লিখি, তার প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। কি পেলাম? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু যেটা আমি তোমাকে ফর্মুলা বলেছিলাম সে জায়গায় চলে গেলাম।
একটা ক্লাসে বালক 5 জন, বালিকা 6 জন আছে। বালক 5 জন, বালিকা 6 জন। এখন তুমি ক্লাসে, ধরো আমি ক্লাসে গিয়ে ক্লাস থেকে একজনকে ডেকে নিয়ে আসবো। এখন আমার ডাকা ক্যান্ডিডেটটা বালক হবে না বালিকা হবে? বা বালক হওয়ার সম্ভাবনা কত, বালিকা হওয়ার সম্ভাবনা কত? যদি তাহলে বালক হওয়ার সম্ভাবনা কত, একটু আগে এতক্ষণ যেটা করলাম, যদি আমি যেটা টানছি তাহলে কি বালক ডাকার সম্ভাবনা, বালক ডাকার ঘটনা, যার প্রভাবে যদি ক্যালকুলেট করতে হবে তাকে এরকম ঘটনা দিয়ে ডিনোট করবে। প্রথমে একবার প্রবলেমের শুরুতে এরকম দিয়ে শুরু করবে প্রথমে, যে এ মানে বালক ডাকার ঘটনা। তাহলে নাম্বার অফ এ কত হচ্ছে? 5। নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নাম্বার অফ এস মানে কত? 5 + 6 মানে 11। তাহলে প্রবাবিলিটি অফ এ কি, মানে বালক ডাকার সম্ভাবনা কত? 5 এ 11। তাহলে একরকম বালককে বালিকা ডাকার সম্ভাবনা কত বুঝতে পারবে, ক্যালকুলেট করতে পারবে। এখন ছোট ছোট জিনিসগুলো তোমরা বুঝতে পারলে তাহলে পরবর্তীকালে আমরা 12 এর মেন বিষয়বস্তুতে যেতে পারবো। তোমাদের 12 এ কিন্তু এই জিনিসগুলো তোমরা খুব কাজে লাগবে তোমাদের। চলো আজকে ক্লাস শেষ করো।